বন্ধ করে দিলে 26-এ 26টা সিটও পাবে না তৃণমূল কংগ্রেস। এইসব করবেন বলেই তো 2011-এ ক্ষমতায় এসেছিলেন। মানুষ মরবে, মানুষের ঘরে আগুন লেগে যাবে, আপনি মন্ত্রী, আপনি ঘুমাবেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছেন আমি 1 লক্ষ টাকা করে আপনাকে দেবো, আপনি পশ্চিমবাংলা ছেড়ে চলে যান। আমরা বলছি আরো 50,000 দেবো, 1.5 লাখ টাকা করে দেবো, আপনি ছেড়ে দিন। পারবেন? আপনি লক্ষ্য করে দেখুন, খিদিরপুর বাজার হিন্দু ব্যবসায়ী আক্রান্ত। মহেশতলা আপনি দেখবেন হিন্দুদের দোকান ঘর দখল। আপনি চলে যাবেন বহর মুর্শিদাবাদ, দেখবেন হিন্দুদের ঘর বাড়ি দখল। হিন্দু বিরোধী সরকার, টার্গেট শুধু হিন্দু। আমি ভাই একটা জমি রাজ্যের নেই, এরা বুঝেছে 26-এ ক্ষমতায় আসবে না, তাই জন্য সারা রাজ্যটা বেচে দেয়। যত দ্রুত এই সরকার ক্ষমতা থেকে যায় তত দেশের পক্ষে মঙ্গল। এরপর তো সুপ্রিম কোর্ট যাবে, জনগণের টাকা খরচা করে, সেখানেও ধাক্কা খাবে। ওখানে ওবিসি নাম করে মুসলিম সংরক্ষণ হচ্ছে, আপনি করতেই পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে সত্যি আপনি যে বললেন আদালতে, আপনি যে 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 সার্ভের উপর ভিত্তি করে করেছেন, সে সার্ভেটা কবে হয়েছে, কে করেছে, তার কি নোটিফিকেশন হয়েছে, কোন কাগজে দিয়েছিলেন, কে রিপ্রেজেন্টেশন দিয়েছে, তোষণ করার একটা সীমা থাকা উচিত। আপনি এইসব করতে গিয়ে আজকে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ঝুলিয়ে দিলেন। আপনি এই সমস্ত করতে গিয়ে আজকে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এফেক্টেড করে দিচ্ছেন। লোকে পিএইচডি হচ্ছে ঝামেলায় পড়ে যাচ্ছে, এবং তাতে একটা এক্সট্রা লিটিগেটেড এরিয়া জেনারেট করে দিলেন। সেই লিটিগেশনের জন্য আজকে হচ্ছে এতগুলো লোক সাপারার হবে, শুধুমাত্র আপনার নির্দিষ্ট মুসলিম তোষণের জন্য। এর জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস দায়ী। শুধু ভোটের রাজনীতি হচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আজকে তো কোর্টে মুখে জামা ঘষে দিল সরকারের। ইয়ার কি পেয়েছে এখানে? না না, প্ল্যানিং এতটুকু, হয়তো 2টো লাইন বলেছে, 3য় লাইনটা আপনি খেয়াল করেননি কি বলেছে। তখন তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী নেমে বললেন, কি বললেন, বললেন যে আপনাদের তো অন্য জায়গা ঠিক করে দেওয়া হয়েছে, ওখানে চলে যান, নাহলে আমরা ভেঙে দেবো। দমকল চলে এসেছিল লোকজন নিয়ে, বুলডোজার চালিয়ে দেবে। শুভেন্দু দা, তারপরে অর্জুন কাকু, এরা সবাই যাবার পর, হ্যাঁ রাকেশ দা, আমরা সব পৌঁছলাম। তারপর লোকজন, ব্যবসায়ীরা সব নেমে পড়েছে, তারপরে ভাঙা বন্ধ করেছে। নাটক হচ্ছে সব। সে জমি বেচে দিয়েছে, সে জমি অন্য লোককে বিক্রি করে দিয়েছে, গোপনে সেটিং হয়ে গেছে। একটা জমি রাজ্যের নেই, এরা বুঝেছে 26-এ ক্ষমতায় আসবে না, তাই জন্য সারা রাজ্যটা বেচে দেয়। বালি বেচে দিয়েছে, কয়লা বেচে দিয়েছে, বন জঙ্গল বেচে দিয়েছে। কোন দিন সকালবেলা উঠে শুনবেন আপনার বাড়ি বেচে দিয়েছে। চিড়িয়াখানার উল্টো দিকে জমি ছিল, সে জমিতে পশু পাখিদের জন্য হসপিটাল ছিল, সেখানকার জায়গা ছিল, সে জমি বেচে দিয়েছে। আলিপুর চিড়িয়াখানা বেচে দিয়েছে। যতগুলো হচ্ছে পরিবহন দপ্তরে বাস স্টপ আছে, জমি জমা কলকাতা শহরে বেচে দিয়েছে। এ কি কি সরকার রে ভাই, এ ভয়ঙ্কর অবস্থা। তাহলে বলতে চাইছেন বেসরকারীকরণের তীব্র পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়? তো উনি প্রথম রেলমন্ত্রী ছিলেন। পিপিপি প্রজেক্ট কার সময় ইন্ট্রোডিউসড হয়েছিল? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কার সময় তৈরি হয়েছিল? বেসরকারীকরণ নয় তো, এটা রেলের কি ছিল? এটা রেলের সরকারীকরণ ছিল। বেসরকারীকরণ সব বেসরকারীকরণ। 2011-এর আগে এডুকেশন কতটা বেসরকারীকরণ ছিল? আজকে এডুকেশনে পুরো সরকারি স্কুল তুলে দিয়েছে, সমস্ত শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণ করে দিয়েছে। আপনি ভাবুন কি ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুর, এসব বিশ্ববিদ্যালয় থাকবেই না, সব প্রাইভেটকে বেঁচে দিচ্ছে। সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, সরকারি হাসপাতালের লোক যাচ্ছে না, সব বেসরকারি হাসপাতাল করে দিচ্ছে। গরিব মানুষ যাবে কোথায়? কি শুরু করেছেন? আমি যে প্রশ্নটা আপনার সামনে রাখবো, যে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে একদম নিজে সিচুয়েশনে দাঁড়িয়ে 1 লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে কাঁচামাল কেনার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছেন আমি 1 লক্ষ টাকা করে আপনাকে দেবো, আপনি পশ্চিমবাংলা ছেড়ে চলে যান। আমরা বলছি আরো 50,000 দেবো, 1.5 লাখ টাকা করে দেবো, আপনি ছেড়ে দিন। পারবেন? আপনি আপনার ঘর, রোজগার, জমি জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে 1.5 লক্ষ টাকায়। সেই পুরো জোনটাতে শুধু হিন্দু ব্যবসায়ীদের সংখ্যা বেশি, অন্য ধর্মের ব্যবসায়ীরা আছে, কিন্তু হিন্দু ব্যবসায়ী বেশি।
জ্বালিয়ে দিয়েছে। কে জ্বালিয়েছে, কারা জ্বালালো, কেন আগুন ধরলো, সে নিয়ে কোনো খবর শুনেছেন? কোনো তদন্তের ইন্ডিকেশন, কোনো এসআইটি তৈরি হয়েছে? কেউ তদন্ত করে খতিয়ে দেখবে এর ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে? হয়নি। বলছে ছেড়ে চলে যান, ছেড়ে চলে যান। কেন ভাই ছেড়ে যাবে কেন? যে আপনার এলাকা ছাড়বেন আপনি তার ঘর জ্বালিয়ে দেবেন, হতে পারে এটা কখনো? আপনি নিজে ঘটনাস্থলে আজকে গেলেন, সে ভয়ঙ্কর অবস্থা, লোকের চোখের জল। তার বাবা পরদাদা 14 পুরুষ সেখানে ব্যবসা করে। আপনি ভাবুন, কলকাতার উপরে সেকেন্ড লার্জেস্ট জিএসটি প্রোভাইডার এই কোম্পানি, এই মার্কেট, এত টাকার ব্যবসা হয়, লোকগুলো কোথায় যাবে? হাওয়া করে কাঁদছে। আপনি তো জমি আন্দোলন করে আজকে সিপিএম এর বিরুদ্ধে জায়গায় এসছেন, 13 বছরে কি এমন হলো তাদের তুলে দিতে হবে এভাবে? আগুন লেগে গেছে। শঙ্কর, আমি এক্ষেত্রে একটা কথা বলবো। আপনি যেটা বললেন যে জমি আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, একদম বাম জমানার শেষে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকেও বলতে শোনা গিয়েছিল যে ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপারে তারা একটু সেন্সিটিভলি হ্যান্ডেল করবে। কোথাও গিয়ে এই গভর্নমেন্টের কি একটা অন্যদিক এখানে সেন্সিটিভলি ওনারা হ্যান্ডেলই করছেন না, পুরো হ্যান্ডলিংটা দিয়ে দিচ্ছেন এলাকার গুন্ডাদের। তৃণমূলের গুন্ডারা আগুন লাগিয়ে দিচ্ছে। কি কারা লাগাচ্ছে? যারা লাগাচ্ছে তাদের ক্ষতি বার করুন, আগুন কেন লেগেছে। আপনি ভাবুন কবে আগুন লেগেছে, 3 দিন আগে। আজকে হই হই করে কলকাতায় বৃষ্টি পড়ছে, তারপরে আপনি ওখানে গিয়ে দেখবেন ভিতরে আগুন জ্বলছে, সামনে দুটো দমকল দাঁড়িয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে লোক। দমকল নিয়ে অভিযোগ, একদম অভিযোগ করেই শুরু হলো আজকে আমাদের এই আলোচনা। আমি শুরুতেই বলবো, এলাকাবাসী যারা ব্যবসায়ী তারা নিজেও একদম ক্ষোভ উগড়ে দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। আর দমকল নেভাতে চাইছে না তো। সেনার মতো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দমকলও একদম খিদিরপুরের আগুন নিয়ে সব অভিযোগ রীতিমতো উড়িয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বোস। একদম খিদিরপুরের শোনো, সুজিত বসুকে আমি খুব ভালোবাসি। সুজিত বোস দুর্গাপূজার বড় প্যান্ডেল, বড় লাইট, হ্যাঁ বড় প্রতিমা, এসব নিয়ে যখন কিছু বলবেন তখন আমি বলবো হ্যাঁ ঠিক বলছেন। দমকল নিয়ে উনি যত কম বলেন তত ভালো। ওনার সময় কত অগ্নিকাণ্ড হয়েছে, কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হচ্ছে, কেন প্রোটেকশন দেওয়া হচ্ছে না, কেন বাজারের ভেতর ইন্টারনালি ফায়ার এক্সটিংগুইশার নেই, কেন রাত্রিবেলা মনিটরিং থাকছে না, কেন বাজারগুলোতে রাত্রিবেলা সিসিটিভি নেই, আর থাকলেও সেগুলো বন্ধ করে দিয়ে জ্বালিয়ে দেবে। সেগুলোকে তুলে আমি কোম্পানির নাম বলে দিতে পারি, কলিম গ্রুপ সব নাম শোনা যাচ্ছে। এসব বড় বড় কোম্পানির সাথে ডিল হয়ে গেছে, মার্কেট বেঁচে দিবে। এ কোথায় আছি আমরা? আমি বলছি, আপনারা যখন এই সমস্ত অভিযোগ করছেন, সুজিত বসু বলছেন রাত 2:05 নাগাদ ফোন পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। 3টে নাগাদ কলকাতা মেয়র ফিরহাদ হাকিম তাকে ফোন করে যখন ঘটনা সম্পর্কে জানতে চান, তিনি বলছেন আমি সকালেই পৌঁছেই দুপুরে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পরিদর্শনে যান। তারপরে সুজিত বসু দাবি করছে যে যারা বলছেন দমকলের কাছে জল ছিল না, তা একেবারেই সত্যি নয়। আদিগঙ্গা থেকে আমরা জল নিয়েছিলাম। এক সেকেন্ড, আগুন কটায় লেগেছে? 2টোয় খবর হয়েছে। ওখান থেকে মেয়রের বাড়ি আর দমকল মন্ত্রীর বাড়ি কত দূর? রাত 2টোতে আগুন লেগেছে, রাত 2টো 2:30টার সময় তারা কেন ঘটনাস্থলে পৌঁছবেন না? আমি জানতে চাই কেন পৌঁছননি। এইসব করবেন বলেই তো 2011 ক্ষমতায় এসেছিলেন। মানুষ মরবে, মানুষের ঘরে আগুন লেগে যাবে, আপনি মন্ত্রী, আপনি ঘুমাবেন। শঙ্কুত, আমি একটা কথা বলবো, একদম খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই লক্ষ্য করে দেখুন, খিদিরপুর বাজার হিন্দু ব্যবসায়ী আক্রান্ত। মহেশতলা আপনি দেখবেন হিন্দুদের দোকান ঘর দখল। আপনি চলে যাবেন বহর মুর্শিদাবাদ, দেখবেন হিন্দুদের ঘর বাড়ি দখল। আরে হিন্দু বিরোধী সরকার, টার্গেট শুধু হিন্দু। আমি ভাই সাম্প্রদায়িকতা সরাতে চাই না, কিন্তু সংবিধান বলছে সমস্ত ধর্মকে ইকুয়ালি আপনাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে হিন্দুদের প্রোটেকশনের দায়িত্ব আপনার নয়? আমি রাজ্যের প্রশাসনের কাছে জানতে চাই। আমি বলবো, সেখানে গিয়ে রীতিমতো এক ব্যক্তির সঙ্গে কার্যত তর্কাতর্কি বেঁধে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী। একদম গলা উঁচিয়ে মুখ্যমন্ত্রী সে একজন দুজন ব্যবসায়ী তো বলেছে, সেখানে পুলিশ পিটিয়ে সব ব্যবসায়ীকে তাড়িয়ে দিয়েছিল। পুলিশ পুরো দড়ি দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ কথা বলতে না পারে। তো নিজেই বুঝুন, জনগণের নেত্রীও ছিলেন উনি। জনগণের অসুবিধা হলো জনগণের মাঝখানে ঢুকে চলে যেতেন। এখন 10,000 পুলিশকে গিয়ে তার ব্যবস্থা করতে হচ্ছে। কোথায় নিয়ে গেছেন বাবু? অনুদান ঘোষণা করতে রীতিমতো টাকা দিচ্ছেন না ভিক্ষে দিচ্ছেন বলে রীতিমতো খিদিরপুরে সেখানকার লোক অনুদান চায় না। যেখানে ব্যবসা করে সেই জায়গাটা তাদের সুরক্ষিত থাক। তারা ব্যবসা করে খেতে চায়, তাদের জমি, তাদের অধিকার ছিনিয়ে নেবে। ব্যবসায়ীদের উদাসীনতাকে দায়ী করছেন। এক ব্যবসায়ী যখন প্রশ্ন তুলছেন যে এবার আমাদের সংসার চলবে কি করে, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে ভাই দোকানে আগুন তো আর আমরা লাগাইনি, তোমাদের অব্যবস্থার জন্য এই অগ্নিকাণ্ড হয়েছে, সরকার বিনা পয়সায় নতুন মার্কেট করে দেবে, এটা সরকারের দায়িত্ব। অন্য জায়গায় কেন? প্রশ্ন তো সেখানে। কি ডিল হয়েছে, কি সেটিং হয়েছে, ওখানেই বা নয় কেন? আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে।
একদম আমি যে প্রশ্নটা বৈধ নথি, এই আগুনের কেন্দ্রীয় স্তরের এজেন্সির তদন্ত চাই, তাহলে বেরিয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। শঙ্কর, আমার শেষ কয়েকটা প্রশ্ন। বৈধ নথি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে। রীতিমতো তোপ দেখে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলার কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দেশের সমস্ত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যেই চলছে এই কাজ, এমনকি পরিচয়পত্র দেখালেও বাঙালিদের বাংলাদেশি বলছে। আমার প্রশ্ন, কলকাতায় কেন পুশব্যাকিং হচ্ছে না? এই রাজ্যে কেন পুশব্যাকিং হচ্ছে না? এই পশ্চিমবঙ্গ কেন হচ্ছে অনুপ্রবেশকারীদের শেল্টার এরিয়া আর প্রোডাকশন এরিয়া তৈরি হয়েছে? এখান থেকে কেন সমস্ত জায়গায় লোক পাঠানো হয়েছে? এখানে কেন জালি সব থেকে বেশি আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে? এখানকার প্রশাসন আপনার নেতৃত্বে রাস্তায় নেমে কেন ক্যাকা ছিচি করছে? কেন কাগজ দেখাবো না বলছে? আমি জানতে চাই, উত্তর আছে? নাই। শুধু এবারে 21শে জুলাইয়ের পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে না, শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। পেছনে কি অঙ্ক? নতুন কি দল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সে বুঝতে পেরেছে যে এ পথ আর ঠিক পথ নয়, বোধ হয় সময় বলবে কি হবে। 21শে জুলাইয়ের যে পেন ড্রাইভ দেওয়া হলো তাতে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই। পেছনের অঙ্কটা কি? সে পেছনে সামনে যাকেই রাখুন, আসল অঙ্ক তো একজনই, অন্যদেরকে আর ধর্তব্য এনে কি লাভ? শঙ্কুদা, এবারে একদম মুখ্যমন্ত্রীর নাম না করেই একজন হাফ মিনিস্টার তাকে রীতিমতো তার পাড়ার মোড়ে গিয়ে এক পাঞ্জাবি অফিসারের পাগড়িতে হাওয়াই চটির কাট আউট ছুড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে হাওয়াই চটি এতই পছন্দ হলে দোকান খুলে বসুক, ফেলুন। একদম নাম না করে সুকান্ত মজুমদারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, হাওয়াই চটির দোকান খুলতে বলছেন, কি বলবেন? কারণ উনি চান যে বাংলায় শিক্ষকরা পুলিশের মার খেয়ে রাস্তায় বসেছেন, আর সুকান্ত বাবুর মতো যারা অধ্যাপক তারাও কলেজের চাকরি আর কদিন পর না পেয়ে রাস্তায় হাওয়াই চটির দোকান দিন। এটাই বাংলার ভবিষ্যৎ। দুটো প্রশ্ন আপনার কাছে। বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল অধিবেশন চলাকালীন যে বেশি কথা বলবেন না, লজ্জা থাকা উচিত, আপনি কি করে বেড়ান আমি সব জানি, আগে জিতে আসুন, আমাকে হারানো হয়েছে, আমি আবার জিতে এসেছি। কি বলবেন? ব্যক্তিগত আক্রমণের স্তরে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে ঠিক আছে, সে আমি এ নিয়ে কিছু বলতে চাই না। শিখা দিয়ে অনেক বর্ষিয়ান নেত্রী, বহুদিন ধরে রাজনীতি করছেন। আমার মনে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার হচ্ছে ঠিক প্রয়োগ করা উচিত বিধানসভায়। বিধানসভাটাকে অন্তত আমি চাইবো যে কেউ কলতলা বানাবেন। সঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় বঞ্চনার প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে মোদী সরকারের চরম সমালোচনা করে বললেন যে আজ সারা ভারতবর্ষ জুড়ে মৃত্যু মিছিল চলছে, লজ্জা করে না চোরেদের সরকার, রোজ মানুষের মৃত্যু মিছিল। সবার আগে দেশ বিরোধী সরকারের এগেন্স্টে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি দেখবেন সিবিআইয়ের বিরুদ্ধে মামলা, আপনি দেখবেন বিএসএফ এর বিরুদ্ধে মামলা, আপনি দেখবেন হচ্ছে আমাদের যত সেন্ট্রাল এজেন্সি সিআইএসএফ এর বিরুদ্ধে মামলা, হ্যাঁ, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যত রকম কাণ্ড কারখানা, হ্যাঁ, দেশের বিরুদ্ধে যা যা করার এরা সব করে। এই সরকারের কাণ্ড কারখানার জন্য দেশের সার্বভৌমত্ব বহু জায়গায় এফেক্টেড হয়ে যাচ্ছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী ধমক দেওয়ার পর আজকে জমি দিয়েছে, তাও এখন পুরো জমি হ্যান্ড ওভার হয়নি। ভয়ঙ্কর অবস্থা। যত দ্রুত এই সরকার ক্ষমতা থেকে যায় তত দেশের পক্ষে মঙ্গল। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। রাস্তা নেই, কিছু নেই, শুধু ভোটের সময় আসো। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। একদম দলের সাংসদ বাংলায় পুলিশ তুলে দিলে আর রিগিং বন্ধ করে দিলে 26-এ 26টা সিটও পাবে না তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।